কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমরা আরেকটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। সরি, কোশ্চেন না, আরেকটা কবিতা নিয়ে আলোচনা করব। আর আজকের কবিতা হচ্ছে দ্য নিগ্রো স্পিক অফ রিভার্স, অর্থাৎ এই কবিতাটা নিয়ে আলোচনা করব। ল্যাংস্টন হিউজের একটা বিখ্যাত কবিতা। তো আপনাদের চতুর্থ বর্ষের সিলেবাসে যে 4টা কবিতা রয়েছে, অলরেডি 3টা কবিতা আলোচনা দিয়েছি। এটা হচ্ছে চতুর্থ নম্বর কবিতা। আচ্ছা, তো এই কবিতা আমরা লাইন বাই লাইন পড়ে সুন্দরভাবে বোঝার চেষ্টা করব আসলে এখানে কি বলতে চেয়েছে এবং কি বোঝাতে চেয়েছে। কবিতা লাইন বাই লাইন পড়ার পরে আমরা সামারাইজ করব। আচ্ছা, আমরা একটু কি ফ্যাক্টগুলো দেখে নিই, যেটা দেখা অবশ্যই দরকার। এটার হচ্ছে টাইটেল দ্য নিগ্রো স্পিক অফ রিভার্স। এটা ল্যাংস্টন হিউজ লিখেছে এবং এটা মূলত লেখা হয়েছে কত সালে, যে হিউজ রোড দিস পোয়েম হোয়েন হি ওয়াজ অনলি 17, যখন তার বয়স মাত্র 17 বছর ছিল তখন তিনি এই কবিতাটা লিখেছিল। এটা পাবলিশ করা হয় 1921 সালে। ঠিক আছে। আচ্ছা, আমরা এখান থেকে আরেকটা দেখবো যেটা ফ্রি ভার্সে লেখা হয়েছে এবং এই কবিতাতে সর্বমোট 10টা লাইন রয়েছে। এই হচ্ছে বিষয়। তাহলে চলেন আমরা কবিতাটা সুন্দর করে একটু দেখে নিই। আচ্ছা, এখানে কবিতা এবং প্যারাফ্রেজ সুন্দরভাবে তুলে ধরা হচ্ছে। এটা আমাদের বইতে রয়েছে, এটা আমাদের সামারি বইতে রয়েছে। আপনারা যদি আমাদের সামারি বইটা কালেক্ট না করেন, আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন, করে এইভাবে অ্যানালাইসিস করে কিন্তু সুন্দর করে তুলে ধরা রয়েছে প্রতিটা হচ্ছে যে কবিতার আলোচনা। আমরা 1 থেকে 3 লাইন দেখব। ফার্স্ট অফ অল আমরা একটু পড়ি যে আই হ্যাভ নন রিভার্স। ঠিক আছে, অর্থাৎ আই হ্যাভ নন রিভার্স, আমি জানি, যে আমি নদী সম্পর্কে কিন্তু জানি, আমার জানা আছে নদী সম্পর্কে। তারপরে কি বলছে যে আই হ্যাভ নন রিভার্স অ্যানশেন্ট অ্যাজ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড আদার দ্যান দ্য ফ্লো অফ হিউম্যান ব্লাড ইন হিউম্যান ভেইনস, মাই সোল হ্যাজ গন ডিপ লাইক দ্য রিভার্স। অর্থাৎ এই 3 লাইনে কবি মূলত কী বোঝাচ্ছে, আমরা একটু যদি প্যারাফ্রেজ দেখি তাহলে আরও সুন্দরভাবে ক্লিয়ার হব। তাহলে কবি বলছে আই নন ম্যানি রিভার্স ভেরি ওয়েল, আমি অনেক নদী খুব ভালোভাবে জানি। দে হ্যাভ বিন এ পার্ট অফ মাই লং হিস্ট্রি, এগুলো মূলত আমার হিস্ট্রি, আমার ইতিহাসের একটা পার্ট। এখানে কবি আই বলতে কাদেরকে বোঝাচ্ছে? আই বলতে পুরো নিগ্রো জাতিকে, পুরো ব্ল্যাক পিপুলদেরকে, পুরো হচ্ছে যে নিগ্রো জাতিকে কিন্তু এখানে তুলে ধরছে, কবি হাইলাইট করছে। অর্থাৎ এই কবিতার লেখার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা আমি একটু বলে দিই। কবি এখানে বোঝাতে চেয়েছে যে আমেরিকার হচ্ছে যে এই যে কালো মানুষরা, এই কালো মানুষরা দুদিনের মানুষ না, এরা অনেক প্রাচীন, এদের অস্তিত্ব অনেক আগের, যার কারণে কবি এটা বলছে যে আমার দে হ্যাভ বিন এ পার্ট অফ মাই লং হিস্ট্রি। অর্থাৎ এই যে নদীগুলো, আমি যে সকল নদীগুলো সম্পর্কে ভালোভাবে জানি, তার আমার ইতিহাসের একটা লং পার্ট। এখানে আমার ইতিহাস বলতে আমার জাতির ইতিহাসের কথা বলছে, আমার জাতির ইতিহাসের একটা লং পার্ট। দ্য রিভার আই নো আর ভেরি ওল্ড, অলমোস্ট অ্যাজ ওল্ড অ্যাজ দ্য ওয়ার্ল্ড ইটসেলফ, ইভেন ওল্ডার দ্যান মাই, আচ্ছা, ওল্ডার দ্যান হিউম্যান লাইফ। তাহলে দ্য রিভার্স আই নো, অর্থাৎ আমি যে নদীগুলো জানি, আর ভেরি ওল্ড, তারা খুবই খুবই প্রাচীন, অলমোস্ট অ্যাজ ওল্ড অ্যাজ দ্য ওয়ার্ল্ড ইটসেলফ, অর্থাৎ তারা পৃথিবীর মতোই প্রাচীন। অর্থাৎ এখানে কবি বলছে, কবি যে নদীগুলো চিনে বা যে নদীগুলো সম্পর্কে জানে সেগুলো পৃথিবীর মতোই প্রাচীন নদী, ইভেন ওল্ডার দ্যান হিউম্যান লাইফ, ইভেন মানুষ জাতির যখন সৃষ্টি হয়েছিল না তার পূর্বে এই সকল নদীগুলো কিন্তু চলমান, প্রবাহমান ছিল। এই হচ্ছে বিষয়। আচ্ছা, মাই স্পিরিট হ্যাজ বিকাম ডিপ অ্যান্ড ওয়াইজ, অর্থাৎ আমার আত্মা বিকাম ডিপ অ্যান্ড ওয়াইজ, খুবই গভীর এবং সুদূর প্রসারিত হয়েছিল, জাস্ট লাইক দোজ অ্যানশিয়েন্ট রিভার, এই যে প্রাচীন যে নদীগুলো রয়েছে সেই নদীগুলোর মতো করে। এইভাবে আমরা এই 3 লাইনের প্যারাফ্রেজ সুন্দরভাবে পড়ে ফেললাম। তাহলে এই 3 লাইনটা আমি যদি একটু সামারাইজ করি তাহলে কি দাঁড়াচ্ছে, যে কবি কিছু নদী সম্পর্কে খুব ভালোভাবে জানে, যে নদীগুলোর অস্তিত্ব খুবই খুবই প্রাচীন, অর্থাৎ তার ইতিহাসে, তার এই যে নিগ্রো জাতি, এই নিগ্রো জাতির ইতিহাসের তারা কি হয়েছে, হ্যাজ বিন পার্ট, একটা অংশ হয়ে রয়েছে। এবং কবি বলছে যে এই যে আমি যে সকল নদীগুলো জানি সেই নদীগুলো অনেক অনেক পুরনো, অনেক অনেক আগের, যেমন এই পৃথিবীর যেমন বয়স হয়েছে তার চেয়ে পৃথিবীর মতোই কিন্তু এই নদীগুলো প্রাচীন, ইভেন মানুষ জাতির হিউম্যান লাইফ, অর্থাৎ মানুষের জীবনের চেয়েও কিন্তু এই নদীগুলো প্রাচীন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। পরবর্তী আমরা 4 থেকে 7 লাইন পড়ব। এই মানে হচ্ছে যে এই লাইনগুলোতে কবি কি বোঝাচ্ছে। আচ্ছা, ফার্স্ট অফ অল কবি যেটা বলছে যে I breathed in the Euphrates when the dawn were young. I built my hut near the Congo, and it lulled me to sleep. I looked upon the Nile and raised the pyramid above it. ঠিক আছে, আচ্ছা, তারপরে পড়ি I heard the singing of the Mississippi when Abe Lincoln went down to New Orleans, and I have seen it, the moody, the bosom turn all the golden in the sunset.
অর্থাৎ এই 4 লাইনে কবি কি বোঝাচ্ছে আমরা একটু দেখি, সুন্দরভাবে আমরা একটু পড়ি যে কবি বলছে যে এ লং টাইম এগো, অনেক প্রাচীন সময়, অনেক আগে, হোয়েন দ্য ওয়ার্ল্ড ওয়াজ ভেরি ইয়াং, যখন পৃথিবীর সবে মাত্র জন্ম হয়েছিল। অর্থাৎ হোয়েন দ্য ওয়ার্ল্ড ওয়াজ ভেরি ইয়াং, যখন পৃথিবী একদম ইয়াং ছিল, সবে সবে পৃথিবীর শুরু হয়েছে, আই বেইথ ইন দ্য ইউফ্রেটস রিভার, তখন আমি কি করেছি, তখন আমি এই যে ইউফ্রেটিক যে নদী রয়েছে সেখানে আমি গোসল করেছি। এর অর্থ কি, কবি কি নিজে গোসল করেছে? না, কবি এখানে যেটা বোঝাচ্ছে, কবির যে জাতি, যে নিগ্রো জাতি, সেই নিগ্রো জাতি সেই সময়টাতে সেই নদীতে গোসল করেছে যখন পৃথিবীর সূচনা লগ্ন ছিল, সেই সময়টাতে। কবি এখানে বোঝাতে চাচ্ছে যে তাহলে এই যে তাদের যে অস্তিত্ব, তাদের অস্তিত্ব কত প্রাচীন, এটা কিন্তু কবি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছে। কারণ কি, তারা যে আমেরিকাতে তারা যে হচ্ছে বৈষম্যর শিকার হয়েছে, এই বৈষম্য দূর করার জন্য মূলত কবি এই কবিতাটা লিখেছে, এবং কবি এটা বোঝাচ্ছে যে আসলে তারা উড়ে এসে জুড়ে বসেনি, তাদের অস্তিত্ব অনেক 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 প্রাচীন অস্তিত্ব, এটা হচ্ছে মূল বিষয়। তারপরে আমরা বলি যে আই মেড মাই হোম বিসাইড দ্য কঙ্গো রিভার, অর্থাৎ আমি আমার বাড়িটা কঙ্গো রিভারের পাশে তৈরি করেছিলাম। অ্যান্ড ইটস সফট দ্য ফ্লোয়িং সাউন্ড হেল্প মি স্লিপ পিসফুলি, এবং এই নদীর যে সফট ফ্লোয়িং সাউন্ড এবং নদীর যে শব্দটা, নদীর ঢেউয়ের যে শব্দটা সফট একদম, এই শব্দটা আমাকে শান্তিতে ঘুম পাড়তে সাহায্য করতো। তারপরে কবি কি বলছে, আই স দ্য নীল রিভার অ্যান্ড হ্যাভ হেল্প টু বিল্ড দ্য গ্রেট পিরামিড নিয়ার ইট, অর্থাৎ আমি সেই নীল নদ দেখেছি, আমি কি দেখেছি, নীল নদ দেখেছি, এবং নীল নদের পাশে, নীল নদের তীরে আমি পিরামিড তৈরিতে সাহায্য করেছি। তাহলে বুঝেন কবির যে জাতি, দ্যাট মিন্স কবির যে বংশধররা, তারা কত প্রাচীন ছিল, কত অ্যানশিয়েন্ট ছিল, ঠিক আছে। এরপরে কবি বলছে, আই হিয়ার দ্য সাউন্ড অফ দ্য মিসিসিপি রিভার হোয়েন আব্রাহাম লিঙ্কন ওয়েন্ট টু দ্য নিউ অর্লিন্স, আচ্ছা নিউ অর্লিন্স, আই অলসো স ইট দ্য মুডি ওয়াটার সিঙ্গিং, আচ্ছা শাইনিং দ্য গোল্ডেন ইট দ্য ইভিনিং সানলাইট, অর্থাৎ কবি এখানে বলছে যে আই হিয়ার দ্য সাউন্ড অফ দ্য মিসিসিপি রিভার, আমি সেই মিসিসিপি নদীর শব্দ শুনেছি যখন, হোয়েন আব্রাহাম লিঙ্কন ওয়েন্ট টু নিউ অর্লিন্স, অর্থাৎ যখন আব্রাহাম লিঙ্কন এই নদী পার হয়ে নিউ অর্লিন্সে যাচ্ছিল। অর্থাৎ তাহলে দেখেন সেই কত, যখন আমেরিকার গৃহযুদ্ধ বাধে, আমেরিকার গৃহযুদ্ধের পূর্বের কাহিনী কিন্তু কবি এখানে তুলে ধরছে, আব্রাহাম লিঙ্কনের কথা তুলে ধরছে। যে আব্রাহাম লিঙ্কনের কথা বলতে গিয়ে কবি বলছে যে আমি সেই মিসিসিপি নদীর সেই শব্দটা শুনেছি, যে শব্দটা আব্রাহাম লিঙ্কন নদী পার হওয়ার সময় করেছিল, ঠিক আছে। এরপরে কবি কি বলছে যে আই অলসো স ইট দ্য মুডি ওয়াটার দ্য শাইনিং গোল্ডেন ইন দ্য ইভিনিং সানলাইট, এবং আমি সেই সময়টা দেখেছি যখন বিকালে সূর্য অস্ত্র যাচ্ছে, অস্ত্র যাওয়ার ফলে যে কাদামাখা, যে উজ্জ্বল কাদামাখা যে পরিস্থিতি, অর্থাৎ মুডি ওয়াটার শাইনিং, অর্থাৎ কাদামাখা যে পানিগুলো যে শাইনিং উজ্জ্বল জল করছিল, সেই ওয়াটারটা দেখেছি, সেই পানিটা দেখেছি। তাহলে এখানে এই মানে লাইনগুলোতে কবি যেটা বোঝাচ্ছে যে কবি যে নদীগুলো চিনে বা নদীগুলো সম্পর্কে জানে, সেই নদীতে এখানে মূলত ইউফ্রেটিস, কঙ্গো, নীল, এই নদীগুলোর, তারপরে মিসিসিপি, এই লাইনটাতে 4টা নদীর কথা বলেছে কবি, 4টা নদীর কথা উল্লেখ করেছে। এক হচ্ছে ইউফ্রেটিস, তারপরে কি কঙ্গো নদীর কথা বলেছে, তারপরে হচ্ছে মিসিসিপি এবং নীল নদের কথা বলেছে। কবি যেটা বলেছে যে সে ইউফ্রেটিস নদীতে গোসল করেছে, দ্যাট মিন্স কবির পূর্বপুরুষরা ইউফ্রেটিস নদীতে কিন্তু গোসল করেছে। তারপরে কি, সে কঙ্গো নদীর পাশে সে কি করেছে, তার বাড়ি বানিয়েছে, ঠিক আছে, তার সুন্দর যে কুঁড়েঘর, সে কুঁড়েঘর কঙ্গো নদীর পাশে বানিয়েছে। তারপরে কি, সে নীল নদ দেখেছে, নীল নদের পাশে যে পিরামিডগুলো গড়ে উঠেছে, সেই পিরামিড গড়ে তুলতে সে সাহায্য করেছে। তারপরে সে মিসিসিপির শব্দ শুনেছে, যেখানে আব্রাহাম লিঙ্কন যে নদী পার হয়ে সে নিউ অর্ল্যান্ডে যাচ্ছিল। এই যে বিষয়গুলো, এখানে 4টা নদীর যে অ্যানশিয়েন্ট যে 4টা নদী, প্রাচীন যে 4টা নদী, সেই 4টা নদীর যে অস্তিত্ব, সেই সম্পর্কে কিন্তু এখানে কবি বলছে। দ্যাট মিন্স এখানে কবির সেই নদীগুলো দেখা, তার অর্থ হলো কবির জাতির, অর্থাৎ নিগ্রো পিপুলরা যে কত প্রাচীন, সেই প্রাচীনত্বর কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং এখানে এইগুলো তুলে ধরার মাধ্যমে কবি চাচ্ছে যে একটা বৈষম্য নিয়ে আসতে, অর্থাৎ আমেরিকাতে সাদা কালোর যে বৈষম্যটা, এই বৈষম্য রেসিয়াল সেগ্রিগেশনটাকে রিমুভ করতে চাচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। লাস্ট 3 লাইন যদি আমরা দেখি, আই হ্যাভ নন অন রিভার্স অ্যানশিয়েন্ট ডাস্কি রিভার্স, মাই সোল হ্যাজ গন ডিপ লাইক দ্য রিভার, ঠিক আছে। তাহলে 3টা লাইন পড়ি যে আই হ্যাভ নোন দ্য রিভার, I have known rivers, ancient dusky river, my soul has grown deep like the river. কবি এখানে বলছে যে I have
নন ম্যানি গ্রেট অ্যান্ড অ্যানশিয়েন্ট রিভার, অর্থাৎ আমি আরও অনেক অনেক নদী সম্পর্কে জানি। দিস রিভার্স আর ওল্ড অ্যান্ড ডাস্কি জাস্ট লাইক মি অ্যান্ড মাই পিপল, অর্থাৎ এখানে কবি যেটা বলছে যে এই রিভারগুলোই অনেক অনেক কি ওল্ড এবং ডাস্কি, আমার এবং আমার লোকদের মতো। মাই পিপল দ্বারা কবি মূলত তার জাতিকে বোঝাচ্ছে আমি আমার এবং আমার জাতির মতো এই নদীগুলো পুরনো। ঠিক আছে, আচ্ছা, মাই সোল হ্যাজ বিকাম দ্য ডিপ ক্লেম অ্যান্ড ফুল উইজডম, অর্থাৎ আমার আত্মা এখন কি ডিপ শান্ত হয়ে চলেছে, তারপরে মানে ক্লেম হয়ে গেছে, শান্ত হয়েছে, ফুল অফ উইজডম জ্ঞানে পরিপূর্ণ হয়েছে, লাইক দ্য রিভার দ্যাট হ্যাভ দ্য ফ্লোয়েড ফর এজেস, এবং এই যে রিভারগুলো যেগুলো কি করছে যে প্রজ্ঞায় পরিপূর্ণ হয়ে পড়েছে এমনটার মতোই, অর্থাৎ এই যে নদীগুলো, প্রাচীন নদীগুলো, সেগুলোর অনেক অনেক স্মৃতি, অনেক অনেক হিস্ট্রি কিন্তু তারা ধরে রেখেছে, অর্থাৎ যুগের পর যুগ। মানুষ তো মরণশীল, একটা পর্যায়ে মানুষ চলে যাচ্ছে, কিন্তু কাহিনীগুলো সবগুলো কিন্তু রেখে যাচ্ছে। এমনভাবেই কবি যেটা বলছে যে এই নদীগুলোর মতোই আমাদের জাতি পুরনো, আমাদের মধ্যে যে রেসিয়াল সেগ্রিগেশনটা রয়েছে, আমাদেরকে যে বৈষম্যর শিকার হতে হয়েছে, এই বৈষম্যটা দূরকরণের জন্য কবি মূলত এই কবিতাটা লিখেছে। ঠিক আছে, তাহলে আশা করি এই পুরোটা বুঝতে পারলেন। আমি একবার সিনপসিস করে দিই যে কবি এখানে বলছে আসলে কবি তার নিজের জাতিকে ডিপেন্ড করার জন্য, নিজের জাতিকে তুলে ধরার জন্য, এবং নিজের জাতি নিগ্রো জাতিরা, কালো জাতিরা তারা যে বৈষম্যের শিকার হয়েছে এই বৈষম্য দূরীকরণের জন্য মূলত এই কবিতাটা লিখেছে। এবং সে কবি বলছে যেটা নদী, সে অনেক নদী সম্পর্কে জানে এবং সেই নদীগুলো অনেক প্রাচীন, যেগুলো পৃথিবীর সূচনা লগ্নে সৃষ্টি হয়েছিল সেই নদীতে। সেই নদীর কথা বলছে, এখানে 4টা নদীর কথা বলেছে, যেমন ইউফ্রেস্টিক নদীতে সে গোসল করেছে, সেটা বলছে, দ্যাট মিনস তার জাতি সেই ইউফ্রেস্টিক নদীতে গোসল করেছে। তারপরে কঙ্গো নদীর কথা বলছে, কঙ্গো নদীর তীরে কিন্তু নিগ্রো জাতিদের বাস ছিল, এটাও বলছে। তারপরে এখানে হচ্ছে নীল নদের কথা বলেছে, নীল নদকে তারা দেখিয়েছে, নীল নদের পাশে যে পিরামিডগুলো তৈরি হয়েছিল সেই পিরামিড তৈরিতে তাদের জাতি সাহায্য করেছিল। তারপরে মিসিসিপির কথা বলছে, যে নদী দিয়ে আব্রাহাম লিঙ্কন যে নিউ আয়ারল্যান্ডে গিয়েছিল, সেই নদীর যে কলকল শব্দ সেটাও কিন্তু কবির জাতি শুনেছে। তাহলে কবির জাতিকে, এই যে নিগ্রো জাতিকে, এদেরকে বৈষম্য দূর করতে হবে, অর্থাৎ এদেরকে তাদের স্বাধীনতা দিতে হবে, এটাই হচ্ছে বিষয়। দ্যাট মিনস আমরা এখানে যেটা বলতে পারি যে কবি তার অস্তিত্ব, তার জাতির অস্তিত্ব এবং স্বাধীনতার জন্যই মূলত এই যে কবিতাটা লিখেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন এবং আমাদের এই ভিডিওগুলো সবার সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ সৃষ্টি করে দেবেন। আল্লাহ হাফেজ।